গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা রূপা প্রথম খণ্ড। আপনার নাম রূপা? রূপা জবাব দিল না। একটু আগে সে একবার বলেছে তার নাম রূপা, দ্বিতীয়বার আবার নাম জানতে চাওয়া কেন? কিছু কিছু মানুষ আছে একই প্রশ্ন কয়েকবার করতে ভালোবাসে। তার বাবার বন্ধু সুলতান চাচা এরকম একজন। একই কথা দুবার করে বলবেন, কেমন আছিস মা, কেমন আছিস মা? মুখটা শুকনা কেন, মুখটা শুকনা কেন? অত্যন্ত বিরক্তিকর ব্যাপার। সোফায় যিনি বসে আছেন তার সঙ্গে অবশ্যই সুলতান চাচার কোনো মিল নেই। সুলতান চাচা ভোঁতা চেহারার মানুষ, ইনি তা না। কাটা কাটা চোখ মুখ, পাতলা ঠোঁট, গায়ের রং ফর্সা। ফর্সা একটু কম হলে ভালো হতো। চোখ মেয়েলি ধরনের সুন্দর, চোখের পল্লব দীর্ঘ। রূপা মনে করার চেষ্টা করল কার লেখায় সে পড়েছে। তার দীর্ঘ আখি পল্লব সবসময় চোখে ছায়া ফেলে রাখে। মনে পড়ছে না। রূপা বলল, আপনি কি চা খাবেন? খাবো। চায়ে চিনি খান? চিনি কেন খাবো না? রূপা বলল, অনেকেই চায়ে চিনি খায় না, এই জন্যে জিজ্ঞেস করছি। ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। তুমি কি আমার কথায় বিরক্ত হয়েছ? রূপা তাকিয়ে রইল। তাকে লোকটা তুমি তুমি করে বলা শুরু করেছে। 5 মিনিটের মাথায় আপনি থেকে তুমি। চোখে আঙ্গুল দিয়ে ব্যাপারটা কি বুঝিয়ে দেয়া যায় না? ভদ্রভাবে কাজটা কিভাবে করা যায়? রূপা যদি বলে, না তোর কথায় আমি বিরক্ত হইনি, তুই চুপ করে বসে থাক, আমি তোর জন্য চা বানিয়ে আনছি, তাহলে সে বুঝবে। ইচ্ছা থাকলেও এ ধরনের কথা বলা সম্ভব না। রূপা রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের 2টা চুলার কোনোটাই খালি নেই। রাতের খাবার রান্না হচ্ছে। রূপাদের কাজের মেয়ে মলিনা হাঁড়িতে চামচ নাড়ছে। রূপা বলল, উনি চা খাবেন। লোকটা কে আফা? রাশেদ নাম, বাবার কাছে এসেছেন। মলিনা বলল, লোকটার চেহারা কত সুন্দর দেখছেন আফা, আমি অবাক মানছি, রাজার কুমারের মতন চেহারা। রূপা বলল, রাজার কুমার হলেই চেহারা সুন্দর হয় না। আফ্রিকার সব রাজকুমার কুচকুচে কালো, মোটা ঠোঁট, মোটা নাক। আফা, উনি বিদেশ থেকে আসছে? হ্যাঁ। কেমনে বুঝছি জানেন? যারা বিদেশ থেকে আসে তারা সুটকেসের হাতায় কাগজ থাকে। রূপা বলল, মলিনা, তুমি এত বেশি কথা বলো যে মাঝে মাঝে আমার অসহ্য লাগে। ভালো করে 2 কাপ চা বানাও। এখন পারবো না আফা, চুলা বন। চুলা খালি হোক, চা বানায় দেব। আপনি যান, উনার সাথে গফ করেন, আমি চা নিয়ে আসতেছি। উনি কি রাইতে থাকবে? জানি না। জিজ্ঞাস করেন, যদি থাকে গেস্ট রুম ঠিক করা লাগবে। 3 আইটেম পাকাইছি, অতিথি থাকলে আইটেম বাড়াইতে হবে। ফ্রিজে সরপুটি মাছ আছে, ডুবা তেলে ভাইজা দিব। এত কথা বলো কেন মলিনা? আপনার সাথেই তো কথা বলি, ছাদে গিয়ে অন্য বাড়ির কারোর সাথে গফ করি না, আমার অত শখ নাই। রূপা বসার ঘরে ঢুকল। রাশেদ নামের মানুষটা মেরুন কালারের বিশাল সুটকেস খুলে ঘাটাঘাটি করছে। মেয়েদের সুটকেসের রং হয় মেরুন। এই মানুষটার চোখ যেমন মেয়েলি, রুচিও মেয়েলি। সুটকেসের কিছু কাপড় মেঝেতে, কিছু সোফায়। রূপা বলল, 2টা চুলাই বন্ধ, চা দিতে সামান্য দেরি হবে। চুলা বন্ধ মানে কি? গ্যাস আসছে না? আমি ঠিক করে দিতে পারি, আমার সঙ্গে টুল সেট আছে। রূপা বলল, চুলা বন্ধ মানে 2টা বার্নারই এঙ্গেজড। রাতের খাবার তৈরি হচ্ছে। রাতে কি রান্না? রূপা অনেক কষ্টে বিরক্তি চাপা দিয়ে স্বাভাবিক গলায় বলল, জানি না কি রান্না। আপনার খুব জানতে ইচ্ছে হলে মলিনাকে জিজ্ঞেস করে জেনে দিতে পারি। মলিনাকে? আমাদের বাড়ির কাজের মেয়ে। তার সঙ্গে তো আমার দেখা হয়েছে, সেই দরজা খুলে দিয়েছে। এত মিষ্টি চেহারা। সে যে হাউসমেট বুঝতে পারিনি। রূপা, আমি তোমার জন্য 1 প্যাকেট চকলেট এনেছি, ব্রাজিলের চকলেট। একটু তিতকুটে ভাব আছে, খেতে খুব ভালো। থ্যাংক ইউ। তোমার নাম তাহলে রূপা? হ্যাঁ। বারবার নাম জিজ্ঞেস করছেন কেন? নাম পছন্দ হচ্ছে না? না।
সরি, বাবা আমার নাম রাখার সময় আপনার কথা চিন্তা করেননি। আপনার কথা মাথায় থাকলে তিনি হয়তো অন্য নাম রাখতেন। তুমি মনে হচ্ছে আমার কথায় রাগ করেছ। ঘটনা হচ্ছে, আমার সঙ্গে আন্ডার গ্র্যাজুয়েটে রূপা ব্যানার্জি নামে এক মেয়ে পড়ত। মেয়েটা গাধা টাইপ ছাত্রী, ভীষণ পাজি, গাঁজা টাজা খেত। সমস্যাটা এইখানেই। কী সমস্যা? তোমার নাম রূপা শোনার পর থেকে বারবার তোমার মধ্যে রূপার ছায়া চলে আসছে। উচিত না, কিন্তু চলে আসছে। এই ফিলিংসের ইংরেজি একটা নাম আছে, নামটা মনে করতে পারছি না। সরি। অকারণে সরি বললেন কেন? তুমি বা অকারণে রাগ করছো কেন? রূপা ব্যানার্জি অতি পাজি এক মেয়ে, সেই দোষ তো আমার না। আমার নাম যে রূপা, এই দোষও আমার না। আমি আমার নিজের নাম রাখিনি। রাশেদ বলল, সরি। মলিনা ট্রেতে করে 2 কাপ চা নিয়ে ঢুকল। রাশেদ বলল, মলিনা, আরেক কাপ চা নিয়ে এসো। 3 জন মিলে চা খেতে খেতে গল্প করি। আর এই নাও, এই চকলেটের প্যাকেট তোমার জন্য। মলিনা হতভম্ব হয়ে তাকালো রূপার দিকে। রূপা বলল, আমি চা খাবো না। মলিনা, তুমি আমার চাটা খেতে খেতে ওনার সঙ্গে গল্প করো, আমি বাবার সঙ্গে কথা বলে আসি। রাশেদ অবাক হয়ে বলল, মলিনা যে আমাকে দরজা খোলার সময় বলেছে উনি রাজশাহী গেছেন। রূপা বলল, রাজশাহীর মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলা যায়। বাংলাদেশে টেলিফোন সার্ভিস যথেষ্ট উন্নত। আরে তাই তো। সরি। রূপা, দেখো তো, এটা কি তোমার পছন্দ হয়? জিনিসটা কি? দেখতে অবিকল কলম, তাই না? আসলে ডিজিটাল ভয়েস রেকর্ডার। 10 ফুট দূরের শব্দও সে রেকর্ড করবে। নিখুঁত সাউন্ড, ব্যাকগ্রাউন্ড নয়েজ বাদ দেওয়ার ব্যবস্থা আছে। নাও। নিতান্ত অনিচ্ছায় রূপা হাত বাড়ালো। নিতান্ত অপরিচিত কারো কাছ থেকে উপহার নেওয়া যায় না। ভদ্রলোক তার বাবার পরিচিত, তাতে কি? আরও অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি। লাই ডিটেক্টর, খেলনা ভার্সন, তবে ভালো কাজ করে। মিথ্যা বললেই লাল বাতি জ্বলবে, পিপ পিপ শব্দ হবে। চা খেয়ে বের করে দিচ্ছি, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলে এসো। রূপার বাবা হারুনুর রশিদ একটা প্রাইভেট কলেজে ইতিহাস পড়াতেন। 2 বছর হলো রিটায়ার করেছেন। অবসর জীবনে তার 2টা কাজ, বঙ্গ ইতিকথা নামে একটা ইতিহাসের বই লেখা এবং পীর ফকিরের অনুসন্ধানে যাওয়া। রূপার ধারণা, পীর ফকিরের অনুসন্ধান তার একটা উপলক্ষ। তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন বলেই পীর ফকির। তার মাথা সামান্য এলোমেলো, কারণ বঙ্গ ইতিকথা নামে যে বিশাল গ্রন্থ তিনি লিখছেন তার সবটাই কবিতার ছন্দে। সুলতানি আমলের লেখা এইভাবে শুরু করেছেন, ছটফটে স্বভাব হলে ধৈর্য ধরুন, সুলতানি আমল কথা মন দিয়ে শুনুন। 1342 থেকে আমলে শুরু, শামসুদ্দিন ইলিয়াস শাহকে মানা যাক গুরু। বখতিয়ার খিলজিতে পূর্ণ হয় নাম, সুলতানি আমল কথা শুরু করিলাম। হারুন এখন আছেন রাজশাহীর বিরামপুরে। সেখানে মদিনা নামের একজনকে পেয়েছেন। মদিনার প্যারানর্মাল ক্ষমতা দেখে তিনি মুগ্ধ। হারুনুর রশিদ অতি দ্রুত মুগ্ধ হন, আবার তার চেয়েও দ্রুততায় তার মুগ্ধতা ভাঙে। রূপার টেলিফোন পেয়ে তিনি প্রথম কথা যেটা বললেন তা হলো, রূপা, মাই ডটার, অনেক দিনের চেষ্টার পর জেনুইন জিনিস পেলাম। বাংলাদেশ হয়েছে ফ্রডের আখড়া, সব নকল। এই প্রথম আসল পেয়েছি। ঘটনা শোন। রূপা বলল, আগে আমার কথা শোনো, তারপর তোমার আসল জিনিসের কথা শুনবো। না না, শোন, আমি এত এক্সাইটেড যে আমি আমার পেটের কথা না বললে তোর কথা শুনতেই পারবো না, মন বসবে না। আচ্ছা বলো। রাজশাহীর একটা লোকাল নিউজ পেপারে প্রথম খবরটা পড়লাম। খবরের হেডিং, ঘড়ি কন্যা। মূল বিষয়, ঘড়ি কন্যা ঘড়ি না দেখে টাইম বলতে পারে। মনে কর কেউ গেল মদিনার কাছে, সে বলল, মদিনা, আমার ঘড়িতে কয়টা বাজে? মদিনা সঙ্গে সঙ্গে টাইম বলে দেবে। আমি চিন্তা করলাম মেয়েটার কাছে লুকানো ঘড়ি থাকতে পারে, হয়তো আমার আড়ালে এমনভাবে রাখা যে সে শুধু দেখতে পায়, অন্যেরা পায় না। আমি করলাম কি, নিজের ঘড়ি 45 মিনিট পিছিয়ে রাখলাম। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, সে হুবহু বলে দিল, 1 মিনিট এদিক ওদিক হলো না। অদ্ভুত না? অদ্ভুত।
প্যারানর্মাল ক্ষমতা নিয়ে অনেক মানুষ জন্মায়, আমরা তার খবর রাখি না। এই নিয়ে বিখ্যাত কবিতা আছে, ফুল মেনি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন অ্যান্ড ওয়াশড ইটস সুইটনেস ইন দ্য ডেজার্ট এয়ার। রূপা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বাবা, তোমার কথা মন দিয়ে শুনলাম, এখন আমার কথা শোনো। রাশেদ সাহেব এসেছেন। রাশেদ সাহেব কে? জানি না কে। আরে গর্ধব মেয়ে, জিজ্ঞেস করবি না আপনি কে, আপনার পরিচয় কি, কি করেন? বাবা, আমি কোর্টের উকিল না, জেরা করতে পারি না। ভদ্রলোক বলেছেন তুমি তাকে খুব ভালো করে চেনো, বেশ কয়েকবার টেলিফোনে তার সঙ্গে তোমার কথা হয়েছে। হারুন বললেন, রাশেদ নামের একজনকেই আমি চিনি। সে চিটাগাংয়ে থাকে, কাঠের দোকান আছে, চেরাই কল আছে। কাঠের গুতা খেয়ে তার একটা চোখ নষ্ট হয়েছে বলে সবাই তাকে ডাকে কানা রাশেদ। আমেরিকার কোনো রাশেদের সঙ্গে আমার কথা হয় নাই। বলো কি? আমার তো মনে হচ্ছে বাজে মতলব নিয়ে কেউ ঢুকেছে। ঢাকা শহরে এরকম আজকাল হচ্ছে, মিথ্যা পরিচয় দিয়ে ঢুকে সর্বনাশ করে চলে যাচ্ছে। খুন খারাপি পর্যন্ত হচ্ছে, আজকের পেপারেই তো আছে। গাধামে, খবরের কাগজ পড়িস না? ঘুম ভাঙার পর প্রথম কাজ খবরের কাগজ পড়া। তুই বুঝতে পারছিস না যে ভয়ঙ্কর কেউ ঢুকেছে? আমার সেরকম মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে উনি ভুল করে এ বাড়িতে এসেছেন। এক্ষুনি বিদায় কর। উনি চা খাচ্ছেন, চা খাওয়া হোক তারপর বলবো। চা খাচ্ছে মানে কি? তাকে তো ঘরেই ঢুকতে দেওয়া ঠিক হয় নাই, গেট থেকে বিদায় করে দেওয়া উচিত ছিল। দারোয়ান একটাকে রেখেছি, গাধার গাধা, কাউকে কিছু জিজ্ঞেস করবে না, আনওয়ান্টেড লোকজন কোলে করে এনে সোফায় বসিয়ে দিয়ে যাবে। আর তুইও এমনই অতিথিপরায়ণ, কিছু জিজ্ঞেস না করে চা, কফি, কেক, পেস্ট্রি। বাবা, তুমি উত্তেজিত হও না, আমি ব্যবস্থা করছি। ব্যবস্থা করাকরির কিছু নেই, তুই তাকে বলবি আপনি ভুল ঠিকানায় এসেছেন, নাও গেট লস্ট। বিদায় হবার পর আমাকে টেলিফোনে জানাবি যে বিদায় হয়েছে, আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়ব। বসার ঘর ফাঁকা, মলিনার হাতে চায়ের ট্রে, সে রান্নাঘরের দিকে যাচ্ছে। রূপা বলল, উনি কোথায়? মলিনা বলল, ঘুমাইতাছে, গেস্ট রুম খুল্লা দিলাম, সাথে সাথে বিছানায় শুইয়া ঘুম। আমারে বলেছেন খাওয়ার সময় ডাক দিতে, আগে ডাক দিলে আমার জন্য শাস্তির ব্যবস্থা। কি শাস্তি দিব কে জানে, কি সুন্দর কইরা বলছে, ডাকলে শাস্তি। রূপা বলল, শাস্তি দিলে দিবেন, এক্ষুনি ডাকো, উনি ভুল বাড়িতে এসেছেন। কি কনাফা? ডেকে তোলো, তোমাকে যে চকলেটের প্যাকেট দিয়েছে সেটা ফেরত দাও। মলিনা বলল, সর্বনাশ, প্যাকেট খুললে 3টা চকলেট খায়া ফেলছি। খেয়ে ফেলেছ, ভালো করেছ, এখন ওনাকে ডেকে তোলো। মলিনা চিন্তিত মুখে গেস্ট রুমে ঢুকল, পেছনে পেছনে গেল রূপা। রাশেদ মরার মতো ঘুমাচ্ছে। অনেক ডাকাডাকির পর চোখ খুলল, তার চোখ টকটকে লাল, দৃষ্টি এলোমেলো। রূপা বলল, আপনি ঠিকানা ভুল করেছেন, বাবা আপনাকে চেনেন না, তার সঙ্গে আপনার কথাও হয়নি। তিনি একজন রাশেদকেই চেনেন যার একটা চোখ নষ্ট, সবাই তাকে ডাকে কানা রাশেদ। ও আচ্ছা। রূপা বলল, আমি দারোয়ানকে বলছি, সে একটা সিএনজি এনে দেবে, আপনি সিএনজি নিয়ে চলে যাবেন। সিএনজি কি? সিএনজি হলো ইয়েলো ক্যাব, গ্যাসে চলে, কনসেন্ট্রেটেড ন্যাচারাল গ্যাস, সিএনজি। ও আচ্ছা। ও আচ্ছা বলেই রাশেদ আবার বিছানায় শুয়ে চোখ বুজল। মলিনা বলল, আফা, উনারে জাগানি অসম্ভব, দেখেন না কি ঘুম ঘুমাইতাছে। রূপা বলল, কিছুক্ষণ পর আবার ডাকো। রাইতে খাওয়ার সময় ডাকি আফা, খাওয়া দাওয়া কইরা চইলা যাবে। জিগাইতেছিল রাইতে রান্দা কি, বিদেশ থাকে, দেশি খানা খায় না। আমি বললাম, মুরগির সালুন করেছি, বেগুন ভর্তা, আলু ভর্তা, মাছের ডাল, সরবটি ভাজি। মলিনা, কথা বন্ধ, আরেকবার ডাকো। মলিনা কিছুক্ষণ ডাকাডাকি করল, রাশেদ চোখ মেলে আবারও চোখ বন্ধ করল। মলিনা বলল, ভাইজানরে এখন হাতি দিয়া টাইন্নাও তুলতে পারবেন না। এর মধ্যে ভাইজান পাতিয়ে ফেলেছ? আমি তো ওনারে রাশেদ বইল্লা ডাক পারতে পারি না, ভাইজান ছাড়া উপায় কি? তুমি যেভাবেই পারো তোমার ভাইজানকে ডেকে তোলো, প্রয়োজনে গায়ে 1 বালতি পানি ঢেলে দাও। 10টা মিনিট পরে ঢালি আফা,
আরামের ঘুম দিছে, মায়া লাগে। ঘুমন্ত মানুষরে জোর কইরা তুলতে নাই, যে তোলে তার শৈল কাঁপানি রোগ হয়। শৈল কাঁপানি রোগ কি? ঘুমের মধ্যে শৈলে ঝাঁকির মতো হয়। অদ্ভুত অদ্ভুত কথা কোথায় পাও? মলিনা বলল, আপনি আপনার ঘরে যান, 1 ঘন্টা পরে আসেন, দেখবেন সব ক্লিয়ার। আমি নিজে সিএনজিতে তুললা বলবো ভাগ। একটু আগে বলেছ 10 মিনিট, এখন বলছো 1 ঘন্টা। হাতে কিছু সময় রেখা বলছি, ওনার জিনিসপত্র গুছাইতেও সময় লাগবো। দেখেন কি করছে, 2টা সুটকেসের সব জিনিস বাইর করছে। এই যে হইলদা জিনিসটা দেখতাছেন, এইটা মিথ্যা যন্ত্র। এই যন্ত্রে মিথ্যা বললে ধরা খাইতে হয়। লাল বাতি জ্বলে, পিপ পিপ শব্দ হয়। রূপা বলল, উনি আমাকে 1 প্যাকেট চকলেট আর ভয়েস রেকর্ডার দিয়েছেন। তোমাকে দিচ্ছি, তুমি ওনাকে ফেরত দেবে। আমি নিজের ঘরে 1 ঘন্টা থাকবো, এর মধ্যে তুমি সব ব্যবস্থা করবে। যাবার সময় উনি যদি আমার সঙ্গে দেখা করতে চান, তুমি বলবে আপার জ্বর এসেছে, আপা দরজা বন্ধ করে শুয়ে আছেন। মিথ্যা কথা বলবো? উনি যন্ত্রপাতি নিয়ে আসছে, মিথ্যা বললে কোন বিপদ জানি হয়। রূপা জবাব না দিয়ে দোতলায় উঠে গেল। এখানে যতক্ষণ থাকবে মলিনার বকবকানি শুনতে হবে। মেয়েটা ননস্টপ কথা বলতে পারে। রূপার ধারণা, সুযোগ দিলেই মলিনা এক নাগারে কথা বলার একটা বিশ্ব রেকর্ড করে গিনেস বুকে নাম তুলে ফেলতে পারে। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের কাজের মেয়ে বলে সুযোগটা সে পাচ্ছে না। দোতলার বিশাল সাইজের 2টা ঘরই রূপার। একটাকে রূপা ছবি আঁকার স্টুডিও বানিয়েছে। এই ঘরের ছোট 2টা জানালা ভেঙে বড় একটা জানালা করা হয়েছে। ঘরে প্রচুর আলো আসে। এই ঘরের সঙ্গে টেরেসের মতো আছে। টেরেসে সুন্দর বাগান। এক কোনায় বিশাল চৌবাচ্চা বানানো হয়েছে হারুন সাহেবের উৎসাহে। সেখানে দেশি মাছ ছাড়া হয়েছে, শিং, মাগুর, কই, তেলাপিয়া। মাছগুলি আনন্দে আছে। হারুন চৌবাচ্চা আরও বড় করে সেখানে গলদা চিংড়ি চাষের চেষ্টা করার ইচ্ছা প্রকাশ করছেন। রূপা রাজি হচ্ছে না। সে বলেছে বাড়ির ছাদে পুকুর বানানোর কিছু নেই। ছাদ হচ্ছে সুন্দর বেড়ানোর একটা জায়গা, সেখানে মাছ চাষ করতে হবে কেন? হারুন বলেছেন, মাছ কি অসুন্দর? মাছ অসুন্দর না, চৌবাচ্চা থেকে ছিপ দিয়ে তোমার মাছ ধরাটা অসুন্দর। অসুন্দরকে বাদ দিয়ে সুন্দর হয়? বাবা, তোমার সঙ্গে আমি বাজে তর্কে যাব না। যাবি না কেন? কোনো একটা তর্কে গেলেই তুমি টিচার ভাব ধরে ফেলো। ক্লাসে বক্তৃতা দিচ্ছ এরকম ভঙ্গি। আর আমি যেন তোমার ছাত্রী, তাও বুদ্ধিমান কোনো ছাত্রী না, বোকা ছাত্রী। রূপা যদিও বলে মাছের চৌবাচ্চা তার খুব অপছন্দ, ঘটনা তা না। সে চৌবাচ্চার পাশে বসে মাছ দেখে অনেকটা সময় কাটায়। গত মাসে মাছের একটা জল রং ছবি এঁকেছে। ছবিতে একটা ডুবন্ত মাছের গায়ে আলো পড়েছে। ছবির নাম জন্মে মীন রাশি। পুরো ছবিতে একটাই রং ব্যবহার করা হয়েছে, নীল রঙের নানান শেড। হারুন ছবি দেখে বলেছেন, নামের অর্থ কি? জন্মে মীন রাশি বলতে তুই কি বোঝাচ্ছিস? ছবিটা দেখে তোমার কেমন লাগছে সেটা বলো, নাম কোনো ব্যাপার না। হারুন বললেন, দর্শক নামের সঙ্গে ছবি রিলেট করবে, নাম ব্যাপার হবে না কেন? মনে কর আমি একটা গোলাপের ছবি এঁকে ছবির নাম দিলাম হংসডিম্ব, তার কোনো অর্থ হবে? বাবা, ধরে নাও ছবিটার কোনো নাম নেই, এখন বলো ছবি কেমন লাগছে। হারুন গম্ভীর গলায় বললেন, ছবি দেখে মনে হচ্ছে পেইন্টারের কাছে নীল রঙের একটা টিউবই ছিল, সে তা দিয়েই ছবি আঁকার চেষ্টা করেছে। চেষ্টা যে সফল হয়েছে তাও না। বাবা, তুমি ইতিহাস বুঝো, ছবি বুঝো না। সেটাই তো স্বাভাবিক রে মা, তোরা যারা ছবি আঁকিস তারা ছবি বুঝবি, ইতিহাস বুঝবি না। বাবা, আমি ওয়াটার কালারে গোল্ড মেডেল পাওয়া মেয়ে। ক্রিয়েটিভ ক্ষেত্রে গোল্ড মেডেল কোনো কাজের কথা না। পিকাসো কখনো গোল্ড মেডেল পাননি। জয়নুল আবেদিন কলকাতা আর্ট স্কুল থেকে পাশ করেছিলেন, তার রেজাল্ট ভালো ছিল না। পাকিস্তানের ওরিয়েন্টাল পেইন্টার আব্দুর রহমান চুখতাই আর্ট কলেজের পরীক্ষায় ফেল করেছিলেন। বক্তৃতা বন্ধ করো বাবা, শেষ কথাটা শোন। লুভ মিউজিয়ামের ভারতবর্ষের মাত্র একজন পেইন্টারের ছবি আছে। তিনি কখনো আর্ট স্কুলে বা কলেজে পড়েননি,
তার নাম জানতে চাস? না। জেনারেল নলেজ বাড়াবি না? না। তার নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কে হন সেটা বল। আমি জানি না, দয়া করে এখন চুপ করো। আচ্ছা যা, চুপ করলাম। জন্মে মীন রাশি নিয়ে মন খারাপ করিস না। যখন ভালো ছবি আঁকবি আমিই প্রথম বলবো। তোমার কিছু বলার দরকার নেই। রূপা বসে আছে চৌবাচ্চার দক্ষিণ দিকে। আকাশে মেঘ জমছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। চৌবাচ্চার পানিতে বিদ্যুৎ চমকের প্রতিবিম্ব পড়ার সঙ্গে মাছদের জগতে এক ধরনের আলোড়ন তৈরি হচ্ছে। রূপার দেখতে মজা লাগছে। মাছরা ভয় পাচ্ছে। সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তেলাপিয়াগুলি। বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে এরা লাফিয়ে পানি থেকে শূন্যে উঠে যাচ্ছে। একটা মাছ তো রূপার কোলে এসে পড়তে পড়তে পড়েনি। রূপাদের দোতলা বাড়িটা কলা বাগানের ভেতরের দিকে। তাদের বাড়ির পাশ দিয়েই ভূতের গলি গিয়েছে। রূপার দাদা 1 বিঘা জমিতে ছোট্ট একটা দোতলা বাড়ি বানিয়ে বাড়ির নাম দিয়েছিলেন ভূতের বাড়ি। তিনি বৃক্ষপ্রেমিক মানুষ ছিলেন। বাড়ি ঘিরে নানান ধরনের গাছপালা লাগিয়েছিলেন। ভূতের বাড়ি নামকরণের জন্যেই কিনা কে জানে, এই বাড়িতে ভূতের খুব উপদ্রব শুরু হয়। নিশিরাতে ছাদে নূপুর পায়ে হাঁটার শব্দ। ঝড় নেই, বাতাস নেই, আপনা আপনি জানালা বন্ধ হচ্ছে, খুলছে। রান্নাঘরের মিট সেফের সব খাবার দেখা যায় রান্নাঘরময় ছড়ানো। রূপার দাদা হাজি শরীফুদ্দিন নিজেও একদিন ভূতের হাতে পড়লেন। রাতে বাথরুমে গিয়েছেন, তারপর আর বাথরুম থেকে বের হতে পারেন না, দরজা খুলে না। তিনি ছিলেন দোতলায় একা। একতলায় একজন দারোয়ান আর রান্নার ছেলে। শরীফুদ্দিন চিৎকার করে গলা ফাটাচ্ছেন, কেউ শুনছে না। দরজা খুলল ফজরের আজানের পর। শরীফুদ্দিন বাড়ি ছেড়ে গ্রামে চলে গেলেন। ভূতের বাড়ি পরিত্যক্ত হয়ে গেল। রূপার জন্মের পর বাড়ির নাম বদলে হারুন বসবাস শুরু করলেন। বাড়ির নতুন নাম হলো রূপা। রূপার ধারণা তাদের বাড়িতে এখনও ভূত আছে, তবে ভূতদের আগের সেই ক্ষমতা নেই। আশেপাশে বিশাল সব অ্যাপার্টমেন্ট হাউস হওয়ায় তারা কোণঠাসা হয়ে আছে। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। রূপা দোতলা থেকে একতলায় নামল। মলিনার সঙ্গে সিঁড়ির গোড়াতেই দেখা। মলিনা বলল, আফা, খানা লাগামো? উনি বিদায় হয়েছেন? যে না, একবার আমারে বললেন ঠান্ডা 1 গ্লাস পানি দাও, পানি দিলাম, পানি খাইয়া আবার ঘুম। আমারে বললেন, তোমার নাম মলিনা? অর্থাৎ মলিন। নামটা সুন্দর না, এখন থেকে আমি তোমাকে ডাকবো মলি। আমি বললাম, ভাইজান, আপনার যা মনে চায় ডাকবেন, আমার কোনো সমস্যা নাই। আমারে মহারানী ডাকলেও যা, মরণী ডাকলেও তা। রূপা বলল, তুমি কি তাকে বলেছ যে উনি ভুল ঠিকানায় এসেছেন? বলার সুযোগ কই পাইলাম আফা, উনি আছেন ঘুমের মধ্যে। আমারে বলেছেন প্লেনে উঠলে কি জানি হয়, তখন খালি ঘুম ধরে। 2-3 দিন সমানে ঘুমাইতে হয়। আজব ব্যাপার না আফা? আল্লাহ বাঁচাইছে যে আমি কোনো দিন প্লেনে উঠি নাই। হারুন আবার টেলিফোন করেছেন। তার উদ্বিগ্ন গলা শোনা গেল। ব্যাটা বিদায় হয়েছে? না। না কেন? কি করছে? ঘুমাচ্ছে। রূপা, তুই ঠিক করে বল তো সমস্যা কি? আমি তেমন কোনো সমস্যা দেখছি না। জেট লেগের ধাক্কায় পড়ে ঘুম দিয়েছে, তার ঘুম ভাঙানো যাচ্ছে না। আমি টেলিফোন ধরে আছি, যা থাপ্পড় দিয়ে ঘুম ভাঙা। কোষে থাপ্পড় দিবি, যেন আমি টেলিফোনে থাপ্পড়ের শব্দ শুনতে পাই। বাবা, অস্থির হয়েও না। অজানা অচেনা একজন ট্রেস পাস করেছে, আমি অস্থির হব না? না, কারণ এত দূর থেকে অস্থির হয়ে তুমি কিছু করতে পারবে না। যে ট্রেস পাস করেছে সে কোনো সন্ত্রাসী না। বুঝলি কি করে? চোখের দিকে তাকিয়ে বুঝেছি। চোখের ডাক্তার হয়ে গেছিস? ফাজিল মেয়ে, 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যন্ত্রণা বিদায় করবি। 5 মিনিট পর আবার টেলিফোন করব। বাবা, তোমার ওই আধ্যাত্মিক ক্ষমতাধর মেয়ের বিষয়ে একটা কথা জানতে চাচ্ছি। তোমার রাগ একটু কমিয়ে প্রশ্নের জবাব দাও। কি জানতে চাস? মনে করো তুমি মদিনার কাছে গেলে। তোমার হাতে হাত ঘড়ি, সেখানে বাজে 7টা। পকেটে আছে পকেট ঘড়ি, তার টাইম সেট করা হয়েছে 8টায়। তোমার সঙ্গের মোবাইল টেলিফোনের ঘড়িতে 9টা।
এখন মদিনা কোন সময়টা বলবে? এই পরীক্ষা তো করিনি, ইন্টারেস্টিং পরীক্ষা। বাবা, তুমি ইন্টারেস্টিং ঘড়ি পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা করতে থাকো। এখানে কি হচ্ছে তা নিয়ে মাথা ঘামিও না। আমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। মেয়েদের বুদ্ধি কাজে লাগে না। বুদ্ধি কাজে লাগাতে পারলেই কাজে লাগে, বেশিরভাগ মানুষ কাজে লাগাতে পারে না। বাবা, টেলিফোন রাখি, ওই লোকের ঘুম মনে হয় ভেঙেছে। রাশেদ গেস্ট রুম থেকে বসার ঘরে এসেছে। রূপাকে দেখে বলল, আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, আমার জীবনটা ভুলে ভর্তি। ছোটোখাটো ভুল না, বড় বড় ভুল। আপনি যখন বললেন আপনার নাম রূপা, তখনই আমার বোঝা উচিত ছিল যে ঠিকানায় আমার যাবার কথা সে বাড়ির মেয়েটির নাম রুনা। রুনার সঙ্গেও আমার কথা হয়েছিল, একবার না অনেকবার। যাই হোক, আমি 3 মিনিটের মধ্যে বিদায় হচ্ছি। রূপা বলল, এখন রাত 10:40, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় বের হবেন এবং ভুল করে আবারও অন্য একটা বাড়িতে উঠবেন। সেই বাড়ির মেয়ের নাম হয়তো রুমা। তাকে ব্রাজিলের চকলেট দেবেন, ভয়েস রেকর্ডার দেবেন। এটা ঠিক হবে? আমি হোটেলে উঠব, দিনে ঠিকানা খুঁজে বের করব। যাদের কাছে যাচ্ছেন তাদের টেলিফোন নাম্বার নিশ্চয়ই আছে, তাদের টেলিফোন করে দিন, তারা এসে আপনাকে নিয়ে যাক। টেলিফোন বুক আনতে ভুলে গেছি। ভালো করেছেন। আসুন খেতে বসি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন, সকালে ঘুম থেকে উঠে চলে যাবেন। থ্যাংক ইউ, তুমি খুবই ভালো মেয়ে। আমাকে তুমি তুমি করে বলবেন না, তুমি বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার হয়নি। সরি। যান, হাত মুখ ধুয়ে আসুন, আমরা ডিনার করি। খিদে লেগেছে না? রূপা খাবার টেবিলের দিকে রওনা হলো। তার মোবাইল ফোন বাজতে শুরু করেছে। হারুন টেলিফোন করেছেন। রূপা ধরল না। খাওয়া দাওয়া শেষ হোক, তারপর বাবাকে সব জানানো যাবে। মলিনা শুকনো মুখে খাবার ঘরে ঢুকে বলল, আফা, উনি তো চলে গেছেন। জিনিসপত্র সব ফালায় থুইয়া বৃষ্টির মধ্যে রওনা। সে কি? আমি বললাম, বৃষ্টির মধ্যে যান কই? উনি বললেন হোটেলে। তারপর ইংরেজিতে কি যেন বললেন। মনে হয় ভাবছেন আমি ইংরেজি জানি। আমিও ভাব ধরলাম ইংরেজি জানি। আমি বললাম, ইয়েস ইয়েস। রূপা বলল, কথা বন্ধ করে খাবার দাও, আগে মোমবাতি জ্বালাও। যেরকম ঝড় তুফান হচ্ছে এক্ষুনি কারেন্ট চলে যাবে। কারেন্ট গেল মোমবাতি জ্বালানোর পর। রূপা টেলিফোন করলো তার বাবাকে। বাবা, ঢাকায় ঝড় বৃষ্টি হচ্ছে, তোমার ওদিকের খবর কি? বৃষ্টি হচ্ছে? না। ওই লোক কি গেছে? হ্যাঁ বাবা, চলে গেছে। তুমি শুকরানা নামাজ পড়তে পারো। ভেরি গুড। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। ভদ্রলোক 3টা সুটকেস ফেলে ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় নেমেছে। রাস্তাঘাট কিছুই চেনে না, কোথায় যাবে কে জানে। হয়তো মলম পার্টির হাতে পড়বে। মলম পার্টি চোখে মলম ডলে মানিব্যাগ নিয়ে চলে যাবে। কিংবা খুর পার্টির হাতে পড়বে, তারা পেটে খুর বসাবে, রাস্তায় মরে পড়ে থাকবে। এত রাতে ছাড়লি কেন? বাবা, তোমার কি এখন মায়া লাগছে? হারুন চুপ করে রইলেন। রূপা বলল, তোমার মায়া লাগছে তার কারণ কি জানো বাবা? তার কারণ লোকটা তার সব কিছু ফেলে গেছে। জিনিসপত্র সব নিয়ে গেলে মায়া লাগতো না। এই লোক কিন্তু তার জিনিসপত্র নিতে ফিরে আসবে না। কিভাবে জানিস ফিরে আসবে না? তুমি তো প্যারানর্মাল ক্ষমতাধর মানুষের খোঁজে সারা দেশ ঘুরে বেড়াও। তোমার নিজের মেয়েরই যে এই ক্ষমতা আছে তা জানো না। বাবা রাখি, প্রচণ্ড খিদে লেগেছে। কি রান্না করেছে? জানি না কি রান্না করেছে। তোমার সঙ্গে কথা বলতে আর ভালো লাগছে না। রূপা লাইন কেটে দিল। হারুন লাইন কাটার পরেও হ্যালো হ্যালো করতে লাগলেন। রাস্তার মোড় পর্যন্ত যেতেই রাশেদ পুরোপুরি ভিজে গেল। বৃষ্টির পানি বরফের মতো ঠান্ডা। দমকা বাতাস। বাতাস পেছন দিক থেকে আসছে, তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। রাশেদের একবার মনে হলো সে ফিরে যায়। হট শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে কম্বল গায়ে শুয়ে থাকে। রূপাদের বাড়ি খুঁজে বের করা সমস্যা না, গাছপালায় ভর্তি বাড়ি। বাড়ির নাম রূপা। ফিরে গেলেই হয়। রূপা যদি জিজ্ঞেস করে চলে গিয়েছিলেন কেন, তখন সত্যের মতো করে কিছু মিথ্যা বলতে হবে। যেমন হঠাৎ সিগারেট খাবার ইচ্ছা করলো, ডিনারের শেষে সিগারেট খাবো, এই জন্যেই সিগারেটের সন্ধানে গিয়েছিলাম, ঝড় বৃষ্টির মধ্যে পড়ব ভাবিনি। রাশেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মাথার ভেতরের লজিক অংশ বলছে ফিরে যাও, আবেগ অংশ বলছে না।
রূপার ওপর হঠাৎ রাগ উঠে যাওয়াতেই সমস্যা হয়েছে। এমন মিষ্টি চেহারার একটা মেয়ে, কি কোমল গলার স্বর, সে কি করে বলে আমাকে তুমি তুমি করে বলবেন না, তুমি বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার হয়নি। সে কি ভেবেছে ঘনিষ্ঠতা করার জন্যে তুমি বলা? মেয়েটিকে অনেকগুলি কারণে তুমি সে বলতে পারে। কারণগুলো ভাবতে ভাবতে হাঁটা যাক। কোনো কিছু নিয়ে ব্রেনকে ব্যস্ত রাখলে সে ঝড় বৃষ্টি তুচ্ছ করবে, খিদের কষ্টও কমিয়ে দেবে। আচ্ছা, এখন তুমি সমস্যা। আমি বয়সে তোমার চেয়ে বড়, কাজেই তুমি বলেছি। এটা বড় কোনো অন্যায় না, অসৌজন্যমূলক কোনো আচরণও না, সামাজিকভাবে স্বীকৃত আচরণ ব্যবস্থা। আমি যে দেশে বাস করছি সেখানে আপনি, তুমি, তুই নেই, সবাই তুমি। আমার ভুল সেখান থেকেও হতে পারে। কোনো মানুষই বিচ্ছিন্ন দ্বীপ না, সবার সঙ্গে সবার সম্পর্ক। তুমি আমার সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করেছ। ভুল করে তোমার বাড়িতে উঠে পড়েছি জেনেও তুমি সঙ্গে সঙ্গে আমাকে বের করে দাওনি, বরং ঝড় বৃষ্টিতে বের না হয়ে রাতে ডিনার করে থেকে যেতে বলেছ। কাজেই তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়নি তা না, ঘনিষ্ঠতা হয়েছে। এই ঘনিষ্ঠতার কারণে আমি তোমাকে তুমি বলতে পারি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠতা করার জন্য তুমি বলেছি, এতেই বা সমস্যা কি? মানুষের স্বভাব হচ্ছে ঘনিষ্ঠ হওয়া, দূরে সরে যাওয়া না। রাশেদের হঠাৎ পা পিছলালো, সে হুমড়ি খেয়ে পড়ল, কাদায় পানিতে মাখামাখি হয়ে উঠে দাঁড়ালো। বিদেশের অচেনা পথঘাটে সাবধানে হাঁটতে হয়। বাংলাদেশ এখন তার কাছে বিদেশ, তার পাসপোর্ট আমেরিকান, তার অনেক সাবধানে হাঁটা উচিত ছিল। ঠান্ডায় শরীরে কাঁপুনি উঠে গেছে, বুকে ঠান্ডা না বসলেই হলো। তার লাংসে সমস্যা আছে, যে পরিমাণ রক্ত তার লাংসের পরিষ্কার করার কথা সে পরিমাণ করতে পারে না। চারিদিক জনশূন্য, এমন কিছু রাত হয়নি যে সব লোকজন ঘরে ঢুকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাংলাদেশ ঝড় বৃষ্টির দেশ, সামান্য দমকা বাতাসে শহরের পথঘাট জনশূন্য হবার কথা না। রাশেদ অন্যমনস্কভাবে কিছু দূর হাঁটল। রাস্তার মাথায় একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, চুলায় আগুন জ্বলছে, আগুন দেখা যাচ্ছে। দোকানি চাদর গায়ে দিয়ে গুটি সুটি মেরে বসে আছে। দোকানির সঙ্গে 6-7 বছরের একটা ছেলে, সে একই চাদরের নিচে, সম্ভবত দোকানির ছেলে। রাশেদ এগিয়ে গেল। শীতে তার শরীর কাঁপছে, দাঁতে দাঁত লেগে কটকট শব্দ হচ্ছে। রাশেদ বলল, আমাকে আগুন গরম 1 কাপ চা খাওয়াতে পারবেন? দোকানি বলল, পারবো স্যার। ইস, আপনার কি অবস্থা? পা পিছলে পড়ে গিয়েছিলাম। আপনার কপাল কাটছে, রক্ত পড়তাছে। পড়ুক রক্ত। আপনার দোকানে খাবার কি আছে? আমি খুব ক্ষুধার্ত। দুপুরে লাঞ্চে দিয়েছিল স্যালমন মাছ, মাছ খেতে পারি না বলে খাইনি, এখন ক্ষুধায় মারা যাচ্ছি। কেক আছে, খাবেন? কেক কিন্তু টাটকা না, বাসি। কতদিনের বাসি? 1 হপ্তা। কেক বাদ আর কি আছে? ডিম আছে, ডিম সিদ্ধ করে দিলে খাবেন? হ্যাঁ খাবো, থ্যাংক ইউ। আপনি বাইরে দাঁড়ায়া বৃষ্টিতে ভিজতেছেন, ভেতরে আসেন, একটা গামছা দিয়ে মাথাটা মুছেন। থ্যাংক ইউ অ্যাগেন। ভাই আপনার নাম কি? শামসু। শামসু, আমি একটা জরুরি কথা বলতে ভুলে গেছি। আমার সঙ্গে বাংলাদেশি কোনো টাকা নেই, আমেরিকান টাকা আছে, ডলার। স্যার টাকা পরে দিয়েন, অসুবিধা নাই। আপনি কই মেলা দিছেন? মেলা দিছেন মানে কি? যান কই? ভালো কোনো হোটেলে যাব, রাতটা হোটেলে থাকবো। শামসু চায়ের কাপ এগিয়ে দিল। কেতলিতে 2টা ডিম ছেড়ে দিতে দিতে বলল, সিগারেট খাওয়ার অভ্যাস আছে স্যার? একটা সিগারেট দেই, টান দিলে শীতটা কমবো। সিগারেট খাই না। স্যার গরিবের একটা কথা শুনবেন? অবশ্যই শুনব। ঢাকা শহর নষ্ট হয়ে গেছে, ছিনতাইকারী, মলম পার্টি, মরিচ গুঁড়া পার্টি। এত রাইতে হোটেলে যাওয়ানোর চিন্তা বাদ দেন। রাতে থাকবো কোথায়? আমার রাতে থাকার কোনো জায়গা নেই। আমার এই দোকানে থাকবেন? আমরা বাপ বেটায় রাইতে দোকানে থাকি। নয়া একটা লুঙ্গি খরিদ করেছি, সেলাই হয় নাই বললা পরি নাই। লুঙ্গি পেঁচায়া শুইয়া পড়বেন, 1 ঘুমে রাইত পার। আমি খুব আগ্রহের সঙ্গে এবং আনন্দের সঙ্গে আপনার দোকানে থাকব।
এবং কৃতজ্ঞতার সঙ্গে আপনার দয়ার কথা সারা জীবন মনে রাখব। শামসু জিভে কামড় দিয়ে বলল, স্যার কি যে কন, আমি গরিব মানুষ, আমার কি দয়া করার কোনো ক্ষমতা আছে? গরম পানি দিয়েই স্নান করেন। গরম পানি কোথায় পাবেন? কেতলিতে গরম পানি বলক উঠতাছে, স্নান কইরা দোকানে ওঠেন, তারপর খানা। রাশেদের হট বাথের শখ ছিল, সে আয়েশ করেই হট বাথ নিল। বালতিতে গরম পানি, মাথায় পড়ছে ঠান্ডা পানি, একই সঙ্গে হিমশীতল পানি এবং গরম পানির ধারায় স্নান। খেতে বসেও চমক, খিচুড়ির সঙ্গে ডিমের ভর্তা। রাশেদ আনন্দিত গলায় বলল, খিচুড়ি কোথায় পেয়েছেন? শামসু বলল, বাপ বেটা না খায়া থাকবো? খিচুড়ি সন্ধ্যা ওয়াক্তে আমরা খাইছি। সকালের নাস্তার জন্য কিছু ছিল, সেটা আপনারে দিলাম। খাইতে কি স্বাদ হয়েছে স্যার? অমৃতের মতো লাগছে। আপনাকে ধন্যবাদ। আমারে খামাকা ধন্যবাদ দেন কি জন্যে? আল্লাহ পাক আপনার রিজিক রাখছে এখানে, প্রত্যেকটা দানার মধ্যে আপনার নাম লেখা। প্রতি দানায় আমার নাম লেখা? যে যে দানায় নাম লেখা নাই সেই দানা মুখে দিতে পারবেন না। ভুলক্রমে মুখে দিলেও থু করে ফেলে দিতে হবে। আল্লাহ পাকের এমনই হিসাব। দোকানে পাটি পাতা, তার উপরে পত্রিকার কাগজ বিছানো হয়েছে। শামসু বলল, কম্বলটা গায়ে দেন। গত বছর শীতের সময় 2টা কম্বল পাইছিলাম। কমিশনার সাহেব দিছিলেন। রাতটা কষ্ট কইরা পার করেন। রাশেদ বলল, আমি খুব আনন্দ করে রাতটা পার করব। শামসু বলল, আমার পুলা কিন্তু গাতক আছে। গাতক কি? সঙ্গীত যে জানে তারে কয় গাতক। আপনারে শরম পাইতেছে, শরম ভাঙলে গানে টান দিব। খুব ইচ্ছা ছিল তারে খুদে গান রাজে দিব, কেমনে দিতে হয় জানি না, বললা পারলাম না। খুদে গান কি? টেলিভিশনে পুলাপানের গান। যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা লাখ লাখ টাকা পায়, বাড়ি পায়, তারপর ধরেন লন্ডন যায়, বিলাত যায়। আপনার ছেলে কি ফার্স্ট হওয়ার মতো গান গায়? অবশ্যই। যদি না গায় তাইলে আমি একটা কান কাইটটা আপনারে দিয়া দিব, আপনি কুত্তারে দিয়া খাওয়াই দিবেন। বাকি জীবন এক কান নিয়ে ঘুরব, এই ওয়াদা করলাম। রাশেদ বলল, খোকা শুনি একটা গান। গামো না। কেন না? আমি আপনারে শর্মাই। বৃষ্টির জোর বেড়েছে, টিনের ছাদে ঝুমুর ঝুমুর শব্দ। রাশেদ বলল, আই এম আ ব্লেসড পারসন, নো ডাউট অফ দ্যাট। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। শামসু বলল, স্যার কি কইছেন বুঝি নাই। বললাম, আমি একজন সুখী মানুষ। শামসু বলল, অনেক বকর বকর করেছি স্যার, ঘুম দেন, মশা নাই। ঝুম বৃষ্টির মধ্যে মশা আসে না, আর যদিও আসে মশার কয়েল দিয়ে দিব। বৃষ্টির শব্দ শুনতে শুনতে রাশেদ গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমের মধ্যেই শুনল কে যেন গান করছে। শামসুর ছেলে গান করছে। শামসু একটু পরপর বলছে, সাব্বাস বেটা সাব্বাস, স্যার ঘুমায় পড়ছেন, স্যার জাগ না থাকলে পুরস্কার পাইতি। স্বর্গের অপ্সরাদের আরেক নাম কিন্নর। কিন্নরদের আছে ত্রিকাল ভুলানি কণ্ঠ। হতদরিদ্র শামসুর মাতৃহারা শিশুটি পৃথিবীতে এসেছে কিন্নর কণ্ঠ নিয়ে। সেই কিন্নর কণ্ঠ প্রকাশিত হবার জন্যেই হয়তো বৃষ্টি স্নাত রজনীতে রাশেদের প্রয়োজন ছিল। প্রকৃতি রাশেদকে নিয়ে এসেছে কিন্নর কণ্ঠের কাছে। প্রকৃতি লীলাময়, তার লীলা বোঝা বড়ই কঠিন। শামসু মিয়া খুব ভোরে ঘুম থেকে উঠে চুলা ধরালো। বৃদ্ধের দলের কেউ কেউ মর্নিং ওয়াকে যাবার সময় তার স্টলে চা খায়, দুধ চিনি ছাড়া লিকার চা, আদা চা এবং লেবু। আজ কেউ আসবে না, এখনও বৃষ্টি পড়ছে, আকাশ ঘন কালো। দীর্ঘ জীবন পিয়াসী বৃদ্ধের দল আজ এই বৃষ্টিতে বের হবে না। সকালের প্রথম ব্যবসা মার গেল। রাশেদ জেগেছে, তার চোখ খোলা। শামসু বলল, ঘুম ভালো হয়েছে স্যার? রাশেদ বলল, না, সারা রাত আজে বাজে স্বপ্ন দেখেছি। স্বপ্ন কি দেখেছেন? জন্তুর মতো একটা কি যেন কামড়ে কামড়ে আমার পা খাচ্ছে। আমার প্যারালাইসিস, হাত পা নাড়াতে পারছি না, চিৎকার করে কাউকে ডাকতেও পারছি না, গলা দিয়ে স্বর বের হচ্ছে না। একটা মুরগি সৎকার ব্যবস্থা করেন স্যার। মুরগির সৎকা ব্যাপারটা কি?
একটা মুরগি কিনবেন, গরিব মিসকিনরে দিয়া দিবেন, স্বপ্নের দোষ কাটা যাবে। স্যার, চা খাবেন? না, আমার ধারণা আমার জ্বর এসেছে, মুখ দিয়ে ভাপ বের হচ্ছে। আপনার কাছে থার্মোমিটার আছে? জ্বর মাপার যন্ত্র? যে না, আমরা গরিব মানুষ, মাথায় হাত দিয়া জ্বর মাপি। আমার মাথায় হাত দিয়ে জ্বরটা মাপুন তো। শামসু রাশেদের মাথায় হাত রাখল। রাশেদ বলল, জ্বর আছে? আছে। বেশি? জি বেশি, খুব বেশি। আমার নিজেরও তাই ধারণা। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জন্ম থেকেই আমার লাংসে কিছু সমস্যা আছে। আপনি কি আমাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে যেতে পারবেন? অবশ্যই পারবো। ঢাকার সবচেয়ে বড় হাসপাতালের নাম কি? সেটা তো স্যার জানি না। শামসু লক্ষ্য করল মানুষটার চোখ লাল, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, মুখ থেকে শা শা শব্দ আসছে। শামসু বলল, কি করি কিছুই তো বুঝতে পারতেছি না। স্যার, পানি খাবেন? না, বমি আসছে। আপনি একজন ডাক্তারের ব্যবস্থা করতে পারবেন? স্যার, পারবো। ডাক্তারের ভিজিট কেমনে দিব? আমার কাছে ডলার আছে। রাশেদ কথা শেষ করতে পারল না, বমি শুরু করলো। বমির সঙ্গে রক্ত আসছে। শামসু বলল, ইয়া খোদা, এখন কি করি? বাবা কিন্তু, এখন করবোটা কি? কেন্তু বলল, ডাক্তার ডাকো, দৌড় দাও। শামসু দোকান থেকে নেমে দৌড়াতে শুরু করলো। রূপা ছবি আঁকতে বসেছে। জল রঙের ছবি আঁকার আয়োজন অনেক। পেপারে ট্রিটমেন্ট দিয়ে আয়োজনের শুরু। বাথটাপে হ্যান্ডমেড পেপার ভেজানো হয়েছে। ভেজা কাগজ রোদে খানিকটা শুকিয়ে রঙের প্রথম ওয়াশ দিতে হবে। জল রং ছবির বিষয়বস্তু আগেভাগে ঠিক করা কঠিন। ছবি তার নিজের প্রাণে এগিয়ে চলে। তারপরেও রূপা ঠিক করে রেখেছে তার ছবির মূল বিষয় হবে জানালা। জানালা দিয়ে ঘরে রোদ ঢুকছে, এরকম ছবি। ছবির নাম রৌদ্র কিংবা রোদ। রোদের আলাদা কোনো ইংরেজি প্রতিশব্দ নেই। রোদ হচ্ছে সানশাইন, একইভাবে জোছনা মুনশাইন। কবি সাহিত্যিকরা নতুন নতুন শব্দ তৈরি করেন। ইংরেজি ভাষার কেউ রোদ এবং জোছনার কোনো প্রতিশব্দ কেন করলেন না, ভাবতে ভাবতে রূপা একটা শব্দ নিজেই তৈরি করল। রোদ হলো সিউব। তার ছবির নাম সিউব। কেউ যদি জিজ্ঞেস করে সিউব কি, সে বলবে রোদ। একইভাবে জোছনা হলো মিউব। রূপা ডিকশনারি খুলল। হয়তো দেখা যাবে সিউব বলে কোনো শব্দ আছে। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে সিউব বা মিউব নামে কোনো শব্দ নেই। কাজেই ছবির নাম সিউব রাখা যেতে পারে। আফা, খালুজান আসছে, সাথে একটা মাইয়া নিয়ে আসছে। মাইয়াটারে দেখা মনে হয় দোয়াইতের কালি দিয়া সিনান কইরা আসছে। এমন কালা মাইয়া আমি বাপের জন্মে দেখি নাই। মা কালি ওই মাইয়ার কাছে ফর্সা। রূপা উঠে দাঁড়ালো। বাথটাপে কাগজ আরও কিছুক্ষণ ভিজলেও ক্ষতি হবে না। এই মুহূর্তে তার ইচ্ছে করছে বাবার ব্যস্ত মুখ দেখতে। বাবা যেখানেই যান মাইক্রোবাস ভর্তি জিনিসপত্র নিয়ে আসেন। কলার কাদি, মানকচু, মাটির হাঁড়িতে জিয়ল মাছ। একবার 2টা রাজহাঁস নিয়ে এসেছিলেন। ছাড়া পেয়েই 2টা হাঁসের একটা ছুটে এসে রূপার হাঁটুতে ঠোকর দিয়েছিল। রূপা বারান্দায় এসে দাঁড়ালো। হারুন ব্যস্ত ভঙ্গিতে জিনিসপত্র নামাচ্ছেন। একটু দূরে কাপড়ের পুটলি হাতে 10-11 বছরের এক বালিকা। বালিকার গাত্রবর্ণ ঘন কালো, তার মুখ গোলাকার, এতই গোল যে দেখে মনে হয় কাটা কম্পাস দিয়ে আঁকা। গোলাকার মুখের সঙ্গে মিলিয়ে বড় বড় গোল চোখ। গোল চোখে আপনাতেই বিস্ময় ভাব চলে আসে। বালিকার চোখের বিস্ময় নেই, বিষণ্ণতা আছে। হারুন রূপার দিকে তাকিয়ে বললেন, হ্যালো ইয়াং লেডি। রূপা বলল, হ্যালো ওল্ড বাবা। এই কি তোমার ঘড়ি কন্যা? হারুন বললেন, ইয়েস। জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছ? ঘরের টুকটাক কাজ করবে, স্কুলে ভর্তি করিয়ে দেব, পড়াশোনা করবে। বাবা মা ছেড়ে দিল? না দিয়ে করবে কি, একবেলা খাওয়া জুটে তো 2 বেলা জুটে না, এমন অবস্থা।
আমি যখন বললাম মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও, তারা মনে হয় আকাশে চাঁদ হাতে পেয়েছে। মেয়েটাকে কাছে ডেকে দু একটা কথা বল, ঘড়ির সময় জিজ্ঞেস কর, ওর ভয়টা কাটিয়ে দে। সে ভয় পাচ্ছে না বাবা। ভয় অবশ্যই পাচ্ছে, বস্তি থেকে উঠে আসা মেয়ে, প্রথম ঢাকা শহরে এসেছে, ভয় পাবে না মানে? নাম মদিনা, তাই না বাবা? হুম, বাবা মা ডাকে লতি। নাম মদিনা, বাবা মা লতি ডাকবে কেন? আমি জানবো কিভাবে? আমাদের বাড়িতে তার স্টেটাস কি, কাজের মেয়ে? তার স্টেটাস হচ্ছে আ গিফটেড চাইল্ড। হারুন গলা উঁচিয়ে ডাকলেন, লতি এগিয়ে আসো, তোমার আপার সঙ্গে পরিচয় করিয়ে দেই। মদিনা এগিয়ে এলো। তার আসার মধ্যে কোনো জড়তা নেই। রূপার আবার মনে হলো নতুন পরিবেশে এসে মেয়েটা মোটেই ভয় পাচ্ছে না। ভয় না পেলেও কৌতূহল থাকবে, মেয়েটার চোখে কৌতূহলও নেই। হারুন বললেন, লতি, রাজকন্যার মতো যে মেয়েটাকে দেখছ, সে হচ্ছে আমার মেয়ে। তার কথা তোমাকে বলেছি, ছবি আঁকে। আমার মেয়ের নাম রূপা, তাকে তুমি আপা ডাকবে। রূপা বলল, মদিনা এসো আমার সঙ্গে, আমি জরুরি কিছু কাজ করছি, কাজ করতে করতে গল্প করব। মদিনা মেঝেতে মাথা নিচু করে বসেছে, আর চোখে রূপার কাজ দেখছে। রূপা বাথটাব থেকে ভেজা কাগজ মেঝেতে বিছিয়ে দিল। কিছুক্ষণ এক দৃষ্টিতে মদিনার দিকে তাকিয়ে থাকল। মদিনাও চোখ তুলে তাকালো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। রূপা বলল, নতুন জায়গায় এসে তোমার কি ভয় লাগছে? মদিনা মুখে কিছু বলল না, তবে মাথা নেড়ে জানালো তার ভয় লাগছে না। রূপা বলল, ভয় লাগার কিছু নেই, আমার বাবা অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষের ছেলেমেয়েরাও ভালো মানুষ হয়, আমিও ভালো মেয়ে। মদিনা বলল, আপনি যে ভালো মেয়ে আমি জানি। রূপা বলল, কিভাবে জানো? মদিনা জবাব দিল না। রূপা বলল, এ বাড়িতে তোমার প্রধান কাজ কি হবে জানো? তোমার প্রধান কাজ হবে আমাকে সাহায্য করা। কাগজ পানিতে ভেজানো, শুকানো, বোর্ডে কাগজ বসিয়ে টেপ লাগানো, রঙের টিউবের মুখ বন্ধ করা, ব্রাশ পরিষ্কার করা, এইসব আমি কি করি দেখবে, দেখে দেখে শিখবে। মদিনা ঘাড় কাত করে জানালো সে শিখবে। তুমি কি লেখাপড়া জানো? ক্লাস 5 পাস করছি। খুব ভালো। এখন তুমি একটা কাজ করো, তোমার এই মুহূর্তে কি কি লাগবে একটা কাগজে লিখে আমার কাছে দাও, আমি আনিয়ে দেব। একই সঙ্গে তোমার হাতের লেখারও একটা পরীক্ষা হবে। আমার কিছু লাগবে না। অবশ্যই লাগবে, তুমি খালি পায়ে এসেছো, তোমার এক জোড়া স্যান্ডেল লাগবে, টুথপেস্ট ব্রাশ লাগবে, মুখে মাখার ক্রিম লাগবে, নারিকেল তেল লাগবে, সাবান তোয়ালে লাগবে। মদিনা হাসল। রূপা লক্ষ্য করল মেয়েটার হাসি অস্বাভাবিক সুন্দর। বেশিরভাগ মানুষ যখন হাসে শুধু তাদের ঠোঁট হাসে, চোখ হাসে না। এই মেয়েটার ঠোঁট এবং চোখ একসঙ্গে হাসছে। আফা, একটা কথা বলবো? বলো। আপনার এই বাড়িতে ভূত আছে। তাই নাকি? জি, খারাপ ভূত। ভূতের ভালো খারাপ আছে? হুম। তুমি কি ভূতটাকে দেখতে পাচ্ছ? হুম, ঘরের কোনায় খাড়ায়া আপনার দিকে তাকাইছিল, এখন নাই। রূপা হাতের কাজ বন্ধ করে কিছুক্ষণ মদিনার দিকে তাকিয়ে বলল, মদিনা শোনো, ভূত প্রেত রাক্ষস খোক্কস এইসব পৃথিবীতে নেই। মানুষ কল্পনা করতে ভালোবাসে বলে এইসব কল্পনা করে। তুমি এখন মলিনার কাছে যাও, মলিনা দেখিয়ে দেবে তুমি কোথায় থাকবে। তোমাকে যে লিস্ট করতে বলেছি লিস্টটা করবে। মলিনাকে বলো আমাকে 1 কাপ চা বানিয়ে দিতে। তুমি কি চা বানাতে পারো? না। মলিনার কাছ থেকে শিখে নেবে কিভাবে চা বানাতে হয়। পারবে না? পারবো। রূপা মদিনার দিকে তাকিয়ে হঠাৎ অন্যরকম গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে থেকে বলো কয়টা বাজে। মদিনা বলল, বলতে পারবো না। বাবা বলছিল জিজ্ঞেস করা মাত্র তুমি সময় বলো। সব সময় পারি না, মাঝে মাঝে পারি। আচ্ছা যাও। মদিনা উঠে দাঁড়ালো, নিচু গলায় বলল, আফা, ভূতটা আবার আসছে, ওই যে কোনায় খাড়ায় আছে। রূপা বলল, ভূত ভূতের মতো দাঁড়িয়ে থাকুক, তোমাকে যা করতে বলেছি করো।
গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা রূপা প্রথম খণ্ড। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।